আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আজকে টপিক আলোচনা হবে সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টার পদার্থবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রিক ফিল্ড। তো ভিডিও শুরু করার আগে তোমরা সবাই খাতা পেন নিয়ে বসো। হ্যাঁ, ভিডিওটা দেখার চেষ্টা করবে ভালো করে আর নোট ডাউন করবে। ওকে, এই অধ্যায়ে ইলেকট্রিক চার্জ আর ইলেকট্রিক ফিল্ড এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো কি আমরা জানি যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বিকর্ষণ বলের মান কি সূত্র দিয়ে পাবো আমরা? কুলম্ব সূত্র। হ্যাঁ, কুলম্বস ল বলছে, কি বলছে, দুটি বিন্দু আধান Q1 আর Q2 তারা বিন্দু আধানের কেন্দ্রের সংযোগকারী সরলরেখা বরাবর কি করে? আকর্ষণ বা বিকর্ষণ করে, তাই না? তড়িৎ বল ক্রিয়া করে সংযোগকারী সরলরেখা বরাবর, তাই না? এবার এই আকর্ষণ বিকর্ষণ বলের মান কি? এই বল এই আধান দুটি গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকে আমরা পাই F = Q1 Q2 বাই r² কে এসআই পদ্ধতিতে কে এর মান হচ্ছে 1/4πε0 কে ডট দি এসআই পদ্ধতি 1/4πε0। এই 1/4πε0 পুরো ভ্যালুটা মনে রাখার চেষ্টা করবে। 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। খুব কাজে লাগবে, ঠিক আছে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আর ε0 পারমিটিভিটি কি? 8.854 এর ভ্যালুটা 10⁻⁻12 হ্যাঁ 12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই ভ্যালু কাজে লাগলেই হবে। এই কুলম্ব সূত্র থেকে আমরা এইটুকু জানতে পারি। আর এই ভ্যালুগুলো মনে রাখবে, তাহলে অঙ্ক করতে খুব সহজে করতে পারবে। যখনই এরকম পাবে 1/4πε0 ওই ভ্যালুটা ওই রকম থাকতে দেবে, ডাইরেক্ট লিখবে 1/4πε0 এর ভ্যালুর জায়গায় 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রে কি আর কিছু বিশেষ? হ্যাঁ, সিজিএস পদ্ধতিতে ডাইরেক্ট এর ভ্যালু হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এর বলের মান তাহলে কি হবে? Q1 Q2 বাই r²। হ্যাঁ, এবার আর এর ভেক্টর পদ্ধতিতে আমরা কি করব? কুলম্বস লকে কীভাবে বুঝবো? ভেক্টর পদ্ধতিতে কি করে বুঝবো কুলম্বস ল, ওটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, হয়ে গেল। ভেক্টর পদ্ধতিতে কীভাবে কুলম্বস ল কাজ করে, ঠিক আছে, ওটা বোঝার চেষ্টা করি। ডাস্টার খারাপ হয়ে গেল। সরি, মরে গেছে। তো কি প্রথমে তার আগে ভেক্টর পদ্ধতিতে বোঝার জন্য আমি বলি দুটি বন্ধুর মধ্যে আকর্ষণ বল, তাই না? একটা আমি রেফারেন্স পয়েন্ট করি। অবস্থান ভেক্টর কনসেপ্ট লাগবে, অবস্থান ভেক্টরের কনসেপ্ট লাগবে। দেখি, মনে করি Q2 আধান এখানে আছে যার ভেক্টর r2, Q1 আধান আছে যার ভেক্টর r1। এর ভেক্টর ডাইরেকশন এই বানাবো, তাই না? মূল বিন্দু থেকে আধানের দিকে ডাইরেকশন, বুঝতে পারলে? এবার এখানে একটা ভেক্টর টানলাম যার নাম দিলাম জাস্ট আর। আমরা সূত্র তো জানি, কুলম্বের সূত্র অনুসারে Q1 Q2 বাই r², তাই না? এবার কোন দিকে ক্রিয়া করবে, কে কোন দিকে ক্রিয়া করবে সেটা একটু ব্যাপার বিষয় আছে। এই যে আধান দুটো যে আছে এখানে বোঝার চেষ্টা করো। Q2 আধানের ওপর মনে করো দুটোই পজিটিভ চার্জ ধরে নাও। Q2 আধানের ওপর Q1 আধানের জন্য বল কোন দিক ক্রিয়া করবে? এই বরাবর, তাই না? বুঝতে পারলে? এর নাম দিচ্ছি আমি F। কার জন্য? F12। Q1 আধানের জন্য Q2 আধানের ওপর ক্রিয়াশীল বল, বুঝতে পারলে? এই বরাবর আবার কি ক্রিয়া করবে? Q1 আধানের ওপর Q2 আধানের জন্য বল কি হবে? Q1 আধানের ওপর Q2 আধানের জন্য বল কি হবে?
সরি F21, বুঝতে পারলে? আবার রিপিট করবো পরে, আগে অবস্থান ভেক্টরটা দেখে নিই। অবস্থান ভেক্টর আর এর মান এটা বুঝতে পারলে যে Q2 আধানের ওপর Q1 আধানের পর কী ক্রিয়া করবে, এই দিক ক্রিয়া করবে, সেটা কি F1 মুছে দিলাম। কার বের করছি? Q2 এর বের করছি, 2 লিখলাম। Q2 ক্রিয়া করবে কোন দিকে? Q1 এই দিকে পর ক্রিয়া করবে, তাই না? দুটো পজিটিভ চার্জ, বুঝতে পারলে? তাহলে সেটা লিখলাম কি F2, কার ওপর কার ক্রিয়া করছে? Q1 এর ওপর, বুঝতে পারলে? এইটুকু। R2 ভেক্টরের একটা দিক ধরে নিই এই বরাবর, তাহলে ভেক্টর ট্রায়াঙ্গেল ল লাগাচ্ছি। দেখো একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল ল, এটা ভালো করে লক্ষ্য করো, এটা একটা ট্রায়াঙ্গেল হলো, এই গেল এই এর দিক এই বরাবর, অবস্থান ভেক্টর এই বরাবর, এটা এই বরাবর। তাহলে এই এতটা R1 প্লাস আর ইকুয়াল টু আমি R2 লিখতে পারি। ক্লিয়ার? এখান থেকে আমি আর কি লিখতে পারি? R2 মাইনাস R1, বুঝতে পারলে? এবার এখানে লিখবো কত? আর কে ডাইরেক্ট লিখবো R21 মাইনাস R1। তাহলে আমি বুঝতে পারছি কোন দিক বিরিয়া করা বরাবর হচ্ছে, Q1 থেকে Q2 এর R2 এর দিকে, বুঝতে পারলে? দেখো Q1 থেকে Q2 এর দিকে অবস্থান ভেক্টর। ক্লিয়ার? যেমন R2 অবস্থান ভেক্টর সবসময় মূলবিন্দু থেকে Q2 এর দিকে, Q2 আগে লিখলাম। তাহলে Q2 এর দিকে কার সাপেক্ষে? Q1 এর সাপেক্ষে। এইটুকু বুঝতে পারলে? আমি যদি এই F12 বের করতে চাই ভেক্টর ফর্মুলা হিসাবে, F12 ভেক্টর সাইন দিয়ে দিলাম, SI পদ্ধতিতে বের করব, CGSটাই ধরি, CGS পদ্ধতিতে বের করছি। Q1 Q2 বাই R স্কোয়ার, এই মাধ্যমের R আমি কার উপর বের করছি? ভালো করে দেখার চেষ্টা করো। F12 Q2 এর ওপর Q1 আধানের জল কোথায় ক্রিয়া করবে? এইদিকে। Q1 আধানের বল Q2 এর ওপর এদিকে ক্রিয়া করবে, তাই না? F12, তাহলে ভেক্টরটা এই দিক বরাবর হবে, সেটা তাহলে আমি কি দেবো? R21 হোল স্কোয়ার। এবার ডাইরেকশন এখানে একবার দিতে হবে, কোন দিকে? ইউনিট ভেক্টর। আমরা ইউনিট ভেক্টর জানি, তাই না? ইউনিট ভেক্টর সাইন, তাই তো? R21 এই একটা ভেক্টর, এই মড দিয়ে ভাগ করে দিলে শুধু কি থাকবে? দিক থাকবে, বুঝতে পারলে? যার মান 1, ইউনিট ভেক্টর যার মান 1, বুঝতে পারলে এটুকু? তাহলে F12 আমি পেয়ে গেলাম। তাহলে F21 বের করব ভেক্টর পদ্ধতিতে, কুলম্বের সূত্রে। F21 বের করব, ভালো করে দেখার চেষ্টা করি। F21 সমান কি লিখতে পারি? সেই Q1 আধান Q2 আধান, F2 কোন দিক ক্রিয়া করবে? Q1 আধানে এই দিক ক্রিয়া করবে, তাহলে অবস্থান ভেক্টর নিশ্চয়ই এই বরাবর হবে। আমি আগেরটা এবার মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিচ্ছি। দেখো ভেক্টর রূপটা বের করার চেষ্টা করছি। এখন আমি এইটা ধরবো আর এটাকে R নাম দেবো, R নাম দিচ্ছি। এবার দেখো ট্রায়াঙ্গেল ল, দেখো এই ট্রায়াঙ্গেল ল হিসাবে আমি লিখতে পারি R2 ভেক্টর এই তারপরে R1 ভেক্টর এই, বুঝতে পারলে? তারপরে এটা বিপরীত পার্শ্বে আছে ট্রায়াঙ্গেল ল হিসাবে R1 ইকুয়াল টু R1। ক্লিয়ার? সরি, এটা R ডট ভেক্টর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে R ডট ভেক্টর ইকুয়াল টু R1 মাইনাস R2। এর থেকে আমি লিখতে পারি আর প্রথমে 1 আছে, তারপরে 2 আছে, তাহলে আমি লিখতে পারি R ডটকে আমি R লিখবো R1 মাইনাস R2 ভেক্টর। ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে? অবস্থান ভেক্টর ক্লিয়ার হয়েছে? তাহলে F21 আমি যদি বের করার চেষ্টা করি কি হবে, কোন দিকে বরাবর ক্রিয়া করছে? F21 সমান F21 মানে কি ভালো করে দেখো, এখানে ছবি দেখো F2 মানে Q2 আধানের জন্য Q1 এর উপর বিকর্ষণ বল এই দিকে, তাই না, সমপরিমাণ এই দিকে ক্রিয়া করবে, বুঝতে পারলে? তাহলে অবস্থান ভেক্টর আমাকে এই দিক বরাবর নিতে হবে। এই দিক বরাবর অবস্থান ভেক্টরকে কী পেলাম? R12, ওটা লিখবো Q1 Q2 R12 হোল স্কয়ার। এবার একটা ভেক্টর সাইন দিই, R12 ইউনিট ক্যাপ দিয়ে দিলাম। এর ইউনিট ভেক্টর আমরা জানি কীভাবে বের করতে হবে, R12 ভেক্টর সাইন R12 মড দিয়ে ভাগ করে দিলে ইউনিট ভেক্টর পেয়ে যাব। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে আশা করি। এই হচ্ছে ভেক্টর রূপ। খুব সহজে আমি বললাম যে অবস্থান ভেক্টর, যেখানে খুব গন্ডগোল হয়ে যায় যে R21 R12 কীভাবে ধরবো। আবার রিপিট করি, প্রথমে আমি ধরেছিলাম এটাকে R ধরেছিলাম, বের করবো অবস্থান ভেক্টর বের করবো। এবার ট্রায়াঙ্গেল লাগালাম, ট্রায়াঙ্গেল হিসাবে দেখছি ত্রিভুজের একই দিকে এই দুটো বাহু আছে R1 প্লাস R ইকুয়াল টু R2, এই যে বিপরীত পাশে আছে। সেখান থেকে আমি R পেলাম 21, এই 21কে আমি এখানে আগে লিখে দিলাম 21, বুঝতে পারলে? তাহলে 21 মানে আমি বুঝতে পারছি Q1 থেকে Q2 দিকে, বুঝতে পারলে? 21 মানে কি Q1 থেকে Q2 দিকে, ক্লিয়ার? তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি পেলাম 21 Q1 থেকে Q2 দিকে। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি ধরেছি R ডট, ধরেছি। এবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে R2 এই বরাবর, R1 এই বরাবর, তাহলে R2 প্লাস R ডট, এটা R ডট ধরেছিলাম, R2 প্লাস R ডট বিপরীত পাশে R1, তাহলে R ডট ইকুয়াল টু R1 মাইনাস R2, সেখান থেকে R12 কী পেলাম? R1 মাইনাস R2, ঠিক আছে? R12, তাহলে R12 মানে কি Q2 থেকে Q1 এর দিকে, R12 মানে কি Q2 থেকে Q1 এর দিকে, ক্লিয়ার? বুঝতে পারলে? এবার যদি বলি R2 ভেক্টর, এই যে R2 ভেক্টর কার থেকে কার দিকে, 0 থেকে Q2 এর দিকে, তাহলে আমি লিখতে পারি 0 থেকে Q2 এর দিকে, তাহলে এটাকে লিখতে পারি R10 মূলবিন্দু সাপেক্ষে, তাই না, অবস্থান ভেক্টর। তাহলে এই হচ্ছে অবস্থান ভেক্টরের ভেক্টর রূপ, কুলম্ব সূত্রে ভেক্টর রূপ। খুব সহজে জিস্ট আকারে বোঝানোর চেষ্টা করেছি, ঠিক আছে? এটা রেফারেন্স পয়েন্ট আকারে আমি Q2 এর অবস্থান ভেক্টর R2 ধরলাম, Q1 এর অবস্থান ভেক্টর R1 ধরলাম, বুঝতে পারলে? সেখান থেকে আমি এভাবে করলাম। এবার SI পদ্ধতিতে কী হবে? SI পদ্ধতিতে F সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2, আর যদি F12 বের করতে হয় তাহলে আমি লিখবো কি 21, তাহলে R21 ইউনিট ক্যাপ, ক্লিয়ার? যদি F বের করতে হয় 21 মানে কি ভালো করে বোঝার চেষ্টা করো। 21 মানে কি, ছবিটা দেখবে যে F21 মানে হচ্ছে এই দিকে বল ক্রিয়া করছে। কীভাবে বুঝবো? যে Q1 আধানের ওপর ক্রিয়া করছে, কার বল? F2 এর বল। এই যে Q2 এর বল Q1 এর ওপর ক্রিয়া করছে, তাহলে এই দিকে অবস্থান ভেক্টর R12 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 R12 স্কয়ার R12, ক্লিয়ার? একদম ক্লিয়ার, বুঝতে পারলে? ছবিগুলো দেখা যাচ্ছে তো, বুঝতে পারলে? এরপরে কয়েকটা ইউনিটগুলো পারবে সবাই। মাত্রা নির্ণয়, মাত্রাটা ইউনিট এক্ষুনি বের করলাম, মাত্রাটা এই ইউনিটটা। এরপরে তোমাদের বইয়ে আছে তড়িৎ বল আর মহাকর্ষ বলের তুলনা। আমরা জানি তড়িৎ বল কি, তড়িৎ বল হচ্ছে খুব ক্ষুদ্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য। মহাকর্ষ বল আমরা দেখলাম খুব হেভি মাস
খুব হেভি হলে তবেই তার ক্ষেত্রে প্রযোজ্য মহাকর্ষীয় বল। সব সার্বজনীন সূত্র, কিন্তু মহাকর্ষীয় বল সার্বজনীন সূত্র বলা যেতে পারে, কিন্তু ওখানে বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, কিন্তু কুলম্ব সূত্র সার্বজনীন সূত্র নয়, একদম নয়, কারণ কুলম্ব সূত্র একটা নিউক্লিয় ডিস্টেন্স, নিউক্লিয় দূরত্বের মধ্যেই ক্ষেত্রে প্রযোজ্য। দুটি বিন্দু আধান আবার নিউক্লিয় দূরত্বটা খুব ক্ষুদ্র হতে হবে, সেই ক্ষেত্রে হ্যাঁ কুলম্বের সূত্র প্রযোজ্য। আর কুলম্বের সূত্রের আকর্ষণ বা বিকর্ষণ বলের মান খুব বেশি মহাকর্ষীয় আকর্ষণ বলের তুলনায়, ঠিক আছে। আর মহাকর্ষীয় বল শুধু আকর্ষণ বল, আর স্থির তড়িৎ বল আকর্ষণ বিকর্ষণ দুই হতে পারে। এইগুলো হচ্ছে এর উপর নির্ভরশীল। হ্যাঁ, স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভরশীল। আমরা দেখলাম এপসাইলন নট তড়িৎ ভেদ্যতা, এটা মাধ্যমের উপর নির্ভরশীল, পারমিটিভিটি। আর মহাকর্ষ বল কোনো মাধ্যমের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে। তারপরে আধানে স্থির তড়িৎ একক বইয়ে দেওয়া আছে, স্থির তড়িৎ একক, এগুলো খুব ছোটোখাটো বিষয় করে নেবে। যদি আমি প্রথম যদি আমি সিজিএস ধরি, সিজিএস পড়তে জানি Q1 Q2 বাই আর স্কোয়ার, এই একটা ফর্মুলা। এর থেকে বোঝা যায় যদি আর মানে 1 সেন্টিমিটার ধরি আর এফ ইকুয়াল টু 1 ডাইন ধরি, তাহলে সেক্ষেত্রে Q1 Q2 যদি সমান ধরি, Q1 সমান Q2 সমান Q ধরি, তাহলে এর থেকে বোঝা যায় দুটি সম বিন্দু আধানের মধ্যে যদি দূরত্ব 1 সেন্টিমিটার হয় আর তাদের মধ্যে 1 ডাইন বল যদি ক্রিয়া করে, তাহলে ওই সমবিন্দু আধানের এককে কী বলা হবে? এক স্টেট কুলম বা ইএসইউ, 1 ইউনিট একক আধান, ঠিক আছে। আর এসআই পদ্ধতিতে কী হবে? এসআই পদ্ধতিতে কী হয়? এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এসআই পদ্ধতি 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু কত? 1/4 পাই এপসাইলন নটের ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, ঠিক আছে। নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এর থেকে বোঝা যায় যে যদি আমি আর কে একক 1 মিটার ধরলাম আর কিউ আধান দুটিকে সমপরিমাণ আধান ধরলাম, তাহলে সমপরিমাণ বিন্দু আধানের মধ্যে 1 মিটার দূরত্বে রাখলে ওদের মধ্যে যদি বল, এটা যদি বসায় সব মান, বলটাকেও আমার 9 × 10⁹ নিউটন করতে হবে, আর এটিকে 1/4 পাই এপসাইলন, মানে এটাও 9 × 10⁹ বসাতে হবে। এই ভ্যালুটা বসাচ্ছি এখানে, এফ এর মান এটাও বসালাম, আর এটা কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তবে কিউ এর ভ্যালু কবে আসবে? ±1 আসবে, তাই না? তবে কিউ এর ভ্যালু 1 আসবে, তাই না? তাহলে একক বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলে মান কী হবে? ওদের মানে আকর্ষণ বিকর্ষণ বল যে 9 × 10⁹ নিউটন ক্রিয়া করে 1 মিটার দূরত্বে রাখলে দুটি সমপরিমাণ বিন্দু আধানকে, ওদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল যদি 9 × 10⁹ হয়, তাহলে সেক্ষেত্রে ওদের আধানগুলোকে একক আধান বলবো, মানে 1 কুলম বলবো। আধান লেগে গেল 1 কুলম, ঠিক আছে। এ হচ্ছে বেসিক, আর কিছু নেই এতে। হ্যাঁ, আর 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ, এটা মনে রাখতে হবে। 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। দেখা যাচ্ছে না নাকি? খুব আপচা হয়ে যাচ্ছে। তারপরে তোমাদের বইয়ে আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, খুব ভালো কনসেপ্ট। এখান থেকে এমসিকিউ জয়েন্ট এন্ট্রান্স নিটে খুব আসে পরাবৈদ্যুতিক ধ্রুবক থেকে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। হ্যাঁ, আমরা যা করলাম এগুলি সব শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে করলাম। হ্যাঁ, পরাবৈদ্যুতিক ধ্রুবক কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুপাতকে কী বলা হয়? পরাবৈদ্যুতিক ধ্রুবক। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। হ্যাঁ, আর এটাকে বলা হয় পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা এটা কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এইরকম। হ্যাঁ,
কোনো পদার্থে যদি বলে দেওয়া থাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মনে করো কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে দেওয়া আছে 5.4, পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নেই, কারণ দেখতে পাচ্ছি দুটি তড়িৎ ভেদ্যতার এককের অনুপাত। কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা যদি এটা বলে দেওয়া থাকে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান কে বলে দেওয়া থাকে, তাহলে ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান কত দেওয়া থাকতে পারে। তাহলে ওখান থেকে আমরা পেতে পারি ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান এপসাইলন নট। এপসাইলন নটকে তোমরা এইভাবে লিখতে পারো কে, এপসাইলন নট কে। তাহলে ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ইন্টু শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা গুণফলকে কী বলবো, পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনো পদার্থে দেওয়া আছে, মনে করো কে ইকুয়াল টু 5.4। তাহলে ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সমান এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু কে। তাহলে এপসাইলন নটের ভ্যালু বসিয়ে দেবো 8.854 ইন্টু 10⁻12, ঠিক আছে। আর কে এর ভ্যালু বসিয়ে দেবো 5.4, ঠিক আছে। তাহলে এখান থেকে ইউনিট বেরিয়ে যাবে। ইউনিট কত বেরোবে? ইউনিট বেরোবে নিউটন কুলম স্কোয়ার পার মিটার, এইভাবে লিখি পার মিটার স্কোয়ার পার নিউটন, যেভাবে সাজাতে পারো, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হবে এটা, জাস্ট এটা গুণ করে দেবে। ছোটোখাটো এমসিকিউ থাকতে পারে, ওকে। তড়িৎ ভেদ্যতা পরাবৈদ্যুতিক ধ্রুবক কী? কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা অনুপাতকে পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে। পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নেই। পরাবৈদ্যুতিক কোনো পদার্থে যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 দেওয়া থাকে, সেখান থেকে আমি ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বের করতে পারবো এপসাইলন ইকুয়াল টু এপসাইলন নট কে। এবার ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সমান এপসাইলন ইকুয়াল টু তড়িৎ ভেদ্যতা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মানকে গুণ করবো 8.854 ইন্টু 10⁻12, কুলম স্কোয়ার পার মিটার স্কোয়ার পার নিউটন, ইন্টু 5.4 পরাবৈদ্যুতিক ধ্রুবক গুণ করে দিলে আমরা ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা পেয়ে যাবো। একটা ছোটোখাটো এমসিকিউ থাকতে পারে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে বহু সংখ্যক আধান আছে। এখন আমরা দেখেছিলাম দুটি আধানের মধ্যে ভেক্টর রূপ দেখলাম কুলম সূত্রে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, মানে এই পাটা থেকে অনেক অঙ্কগুলো করতে হবে। কি বোঝার চেষ্টা করি যে মনে করো নড়ে যাচ্ছে, মনে করো Q1 Q2 Q3 Q4 Qn একটা কোনো সিস্টেমে অসংখ্য আধান আছে। আমি তা ধরলাম Qn পর্যন্ত আছে, অনেকগুলো আধান আছে। আশা করি দেখা যাচ্ছে না, মানে কি কালো পেনে লেখা হচ্ছে না, কালি তো ভুললাম। মনে করো Q1 Q2 Q3 Qn ধরলাম। এখানে একটা কনসেপ্ট আছে, যে কোনো দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তৃতীয় কোনো আধান দ্বারা প্রবাহিত হবে না। ক্লিয়ার? মনে করি এই দুটি আধানের মধ্যে Q1 আর Q3 আকর্ষণ বল, এদের বা আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, মানে ওদের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করছে সেই তড়িৎ ক্রিয়াশীল বলের মান এই আধানের জন্য কোনো প্রবাহিত পড়বে না। এই আধানের জন্য ওদের নিজস্ব আকর্ষণ বা বিকর্ষণ বল কোনো প্রভাবিত করবে না, ঠিক আছে, বুঝতে পারলে? মানে জাস্ট F13 যদি বের করার চেষ্টা করি, 13 এক্ষুনি বললাম কি 13, মনে করো এটা যদি বলি F3 Q3 আধানের জন্য Q1 এর ওপর বল, তাই না? এটাকে বলবো F31, F31। আর এই দিক বরাবর যদি ক্রিয়া করে তাহলে বলবো F13, বুঝতে পারলে? F1 এই বরাবর ক্রিয়া করবে Q3-র ওপর, F1 এই বরাবর ক্রিয়া করবে Q3-র ওপর। ক্লিয়ার? এইভাবে মনে রাখবে, F1 ক্রিয়া করবে কোন দিকে? Q3-র ওপর, এই বরাবর, ধনাত্মক চার্জ ধরে নাও। আর এর ওপর ক্রিয়া করবে Q3 কোন দিক বরাবর? এই বরাবর, সেটার নাম দেবো কি? F3 ক্রিয়া করবে এইদিকে, Q2 ক্রিয়া করবে এই দিকে, সেটার নাম দেবো F2। কার ওপর ক্রিয়া করছে? Q1 এর ওপরে। Q1 ক্রিয়া করবে Q2 এর ওপর, সেটার নাম দেবো কি? FN Q2। এবার ধরে নাও Q3 ওপর ক্রিয়া করবে কি? F2 Q3
থ্রি ওপর ক্রিয়া করছে, কিউ থ্রির ওপর কিউ এন ক্রিয়া করবে এবার আবার, সেটার কী নাম দেবো? ছবি আঁকে বোঝার চেষ্টা করো। এফ এফ এন থ্রি, বুঝতে পারলে? যার উপর ক্রিয়া করবে সেটা পরে লিখবো, যার জন্য বল ক্রিয়া করবে তার সেটাকে আগে নাম দেবো, ঠিক আছে? বুঝতে পারলে? বুঝতে পারলে? অসংখ্য এরকম আধান আছে। মনে করো কোনো সিস্টেমে প্রচুর আধান আছে, ধরলাম কিউ ওয়ান, কলমটা লেখা হয়নি কেন, কিউ ওয়ান কিউ টু ডট 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 কিউ এন পর্যন্ত অসংখ্য চার্জ আছে, অসংখ্য চার্জ আছে। আমি যদি ধরে নিই, আমি যে কোনো একটি আধানের ওপর যদি চার্জ ধরে নিই, মানে এফ ওয়ান আধান, কিউ ওয়ান আধানের ওপর বল, কিউ ওয়ান আধানের ওপর বল কে কে ক্রিয়া করবে? কিউ ওয়ান আধানের ওপর কিউ টু ক্রিয়া করবে, কিউ থ্রি ক্রিয়া করবে, কিউ এন ক্রিয়া করবে, তাই না? তাহলে আমি লিখতে পারি এফ এফ লিখলাম জাস্ট, প্রথম কে ক্রিয়া করবে? এ কিউ টু এই বরাবর ক্রিয়া করবে এফ টু ওয়ান প্লাস কার ওপরে ক্রিয়া করবে? আমি লিখে দিই কিউ ওয়ান, কে ক্রিয়া করবে? আর এফ থ্রি ওয়ান, আর কে ক্রিয়া করবে? এফ টু ওয়ান তো ওইটা নিজেই তো এ ওয়ান ওয়ান, তাই না? এফ ফোর ওয়ান, এরম করে ক্রিয়া করতে করতে ডট 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 এফ এন ওয়ান, ঠিক আছে? বুঝতে পারলে? ঠিক কিউ টু আধানের ওপর কে কে ক্রিয়া করবে? কিউ টু আধানের ওপর ক্রিয়া করবে কিউ ওয়ান বল ক্রিয়া করবে কিউ টু এর ওপর প্লাস কিউ টু ওপর তো ক্রিয়া করবে না, তারপর কিউ থ্রি ক্রিয়া করবে কিউ টু এর ওপর প্লাস ডট ডট ডট, আমি আর লিখছি না, কিউ এন, তাহলে এন ক্রিয়া করবে কিউ থ্রির ওপর, কিউ টু এর ওপর কিউ টু। এবার ওইরকম করে কিউ থ্রি আধানের ওপর কে ক্রিয়া করবে? কিউ থ্রির ওপরে বল কত? কিউ ওয়ান থ্রি, কিউ টু থ্রি প্লাস থ্রি তো হবে না, কিউ ফোর থ্রি প্লাস ডট 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 কিউ এন থ্রি, ঠিক আছে? এরকম করতে করতে ক্রিয়া করবে, করতে এফ এন পর্যন্ত কিউ এন আধানের ওপর যদি ক্রিয়া বলশীল, কিউ এন তো নিয়ে নিছি, অন্য কিউ এন তো ক্রিয়া করবে না, এন মাইনাস ওয়ানতম আধানের ক্রিয়া করবে, তাই না? তার জন্য সেটার নাম দিয়ে দিয়েছি কি এফ আই, কিউ আই আধানের ওপর ক্রিয়া ধরে নিচ্ছি, জাস্ট আই সমান এখানে লিখে দিচ্ছি এন মাইনাস ওয়ান। তাহলে আমি লিখতে পারি ওয়ান আই প্লাস টু আই প্লাস ডট 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 এফ এর ওপরে ক্রিয়া করবে আই মাইনাস ওয়ান প্লাস আই, বুঝতে পারলে? তারপরে ক্রিয়া করবে আই প্লাস ওয়ান আই, সমস্ত আধান ক্রিয়া করে প্লাস ডট 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 এফ এন আই এনতম পর্যন্ত। জাস্ট আমি এটা লিখলাম বোঝানোর জন্য, বুঝতে পারলে? ক্লিয়ার করবে। এটাকে ভেক্টর হিসাবে সামেশন হিসাবে দেওয়া যায় যে যদি আমি আই ডট যে পুরো মোট বল বের করি, আমি দেখতে পাচ্ছি যে সমস্ত কি যোগ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি যে মোট আধান কোনো সিস্টেমের মধ্যে মোট বল, তাহলে কি হচ্ছে ওদের যে কোনো দুটি আধানের পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মানের সমষ্টি। তাহলে কোনো সিস্টেমে যদি অসংখ্য আধান থাকে তাহলে আমি বলতে পারি ওই সিস্টেমের মোট আধান ওই আধানের যে কোনো দুটি আধানের মধ্যে পারস্পরিক সমস্ত, মানে ওই আধানের উপর সমস্ত আধানের পারস্পরিক আকর্ষণ বলের বা বিকর্ষণ বলের সমষ্টি, তড়িৎ বলের সমষ্টি। বুঝতে পারলে? তাহলে এটাকে আমি যদি সাজিয়ে লিখি কিউ জে নট ইকুয়াল টু আই নট, ঠিক আছে? লিখতে হয় এটা ব্যাস। আর আই জে আছে, দেখো ভালো করে, আই জে আছে, তাহলে আমি কি লিখবো? জে আই জে আছে, জে আই লিখবো, আর এখানে জে আই ভেক্টর, তাহলে মোট আধানের সমষ্টি, ঠিক আছে? এটা জাস্ট আমি লিখলাম সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতি হলে কী হবে? 1/4πε0 যোগ হয়ে যাবে। আচ্ছা, আপ টু এন পর্যন্ত এখানে লোয়ার লিমিট দিতে হয়, আই ইকুয়াল টু 1, জে ইকুয়াল টু 1, ঠিক আছে? সেই থেকে পুরো আপ টু হায়ার লিমিট কত? এন। আমি দেখেছি
এক থেকে পুরো এন পর্যন্ত সিস্টেমে চার্জ আছে। এটা লিখতে হয় সামেশন। সামেশন মানে কি? যোগ। এইগুলো সবার যোগ, বলের মান, ঠিক আছে। এফ আইজি, এফ আইজি এই যে এখানে লিখে দিলাম এফ আইজি, বুঝতে পারলে? মোট এফ আইজি, আই এর মান 1, জে এর মান 1, এর থেকে ডাইরেক্ট আই এর মান n-1 পর্যন্ত, ঠিক আছে। ব্যাস এটা লিখলেই হবে, মানে এফ টু এন পর্যন্ত, এন শুধু এন লিখলেই হবে, এন ম্যাক্সিমাম এন লিমিট। এ হচ্ছে ভেক্টর রূপ, সিস্টেমে আধানে ভেক্টর রূপ, শুধু এখানে ভেক্টর সাইনটা দিতে হবে। এরপরে হচ্ছে বিচ্ছিন্ন আধানের জন্য বল নির্ণয় করা। ছবি এঁকে এবার বোঝার চেষ্টা করি, যেটা করলাম ছবি এঁকে বোঝার চেষ্টা করি। প্রথম যে ভেক্টর সাইন দিয়ে বোঝার চেষ্টা করেছিলাম ওইটা বোঝার চেষ্টা করবে। কেমন লাগছে? ধরো আমি সিস্টেম একটা Q1 আধান, Q2 আধান, Q3 আধান, 3টা আধান নিলাম, ঠিক আছে। এরপরে যে পারস্পরিক বলগুলো কোন দিকে ক্রিয়া করবে সেটা চেষ্টা করছি বোঝা। Q1 Q2 এর ওপর বল এই দিক ক্রিয়া করবে, সবগুলো মনে করো সমধর্মী আধান, সেটাকে লিখবো কি? F1 বল। বুঝতে পারছে? কার ওপর ক্রিয়া করছে? Q2 এর ওপর, ক্লিয়ার। Q1 Q3 এর ওপর বল ক্রিয়া করবে, সেটা কোন দিকে? এই বরাবর, সেটাকে লিখবো কি? F1 বল। কার ওপরে ক্রিয়া করছে? Q3 এর ওপর, ক্লিয়ার। এবার মনে করো Q3 ক্রিয়া করছে Q2 এর ওপর, তাহলে কি লিখবো? কে ক্রিয়া করছে? Q3 ক্রিয়া করছে, তাহলে লিখবো 3। কার ওপর ক্রিয়া করছে? 2 এর ওপর, বুঝতে পারলে? এরপরে হ্যাঁ এখানে বাকি রয়ে গেছে, Q2 ক্রিয়া করবে Q1 এর ওপর, সেটা কি? F2 Q1 এর ওপর ক্রিয়া করছে, ঠিক এর ওপর ক্রিয়া করবে কে? Q2, F2 লিখলাম। কার ওপর ক্রিয়া করছে? Q3 এর ওপর, ক্লিয়ার। বুঝতে পারলে? বুঝতে পারলে? এই হচ্ছে একটা রূপ দেখালাম। এখানে আরেকটা রয়ে গেছে, Q3 Q1 এর উপর কীরকম ক্রিয়া করবে? Q3 F1 Q1 এর উপর ক্রিয়া করছে F1। এবার এদের মোট বল, মানে এদের যা বল হয়েছে, এই বলগুলো পারস্পরিক, এদের আকর্ষণ বিকর্ষণ বল অন্য কোনো চার্জের, মানে মনে করো এই দুটো চার্জের যেটা বল পেলাম, এই দুটো চার্জের জন্য যে বল পেলাম F323, তাই না? F23 এই বলের জন্য কোনো প্রভাব পড়বে না এর ওপর, এই বলের জন্য কোনো প্রভাব পড়বে না, এই বলের জন্য কোনো প্রভাব পড়বে না, এইরকম এই বলের জন্য কোনো প্রভাব পড়বে না, এটা দেখি এই জন্য কোনো প্রভাব পড়বে না, বুঝতে পারলে? আর সবসময় বিপরীতগুলো কী হবে? মাইনাস হয়ে যাবে। এই F23 মাইনাস F32, ক্লিয়ার? বুঝতে পারলে? মাইনাস হবে, পরস্পর মাইনাস, পরস্পর মাইনাস, বুঝতে পারলে? ক্লিয়ার? আর অবস্থান ভেক্টরের কি কনসেপ্ট কি বললাম? অবস্থান ভেক্টরের কনসেপ্টটা কি বললাম আবার রিপিট করি। Q1 Q2 এইটা R2 ভেক্টর, এটা R1 ভেক্টর, ঠিক আছে। প্রথমে এইটা ধরলাম, এই বরাবর ধরলাম, নাম দিলাম R, তাহলে আমি লিখতে পারি ট্রায়াঙ্গেল ল হিসাবে R1 প্লাস R প্লাস R2। এখান থেকে লিখতে পারি R সমান R2 মাইনাস R1। কোন দিকে ক্রিয়া করছে? Q1 থেকে Q2 এর দিকে। এখানে এই সাইন দেখে, কারণ 2 আছে 1 আছে, তার আগে 2 লিখবো 1 লিখবো, ঠিক আছে। যদি বলি আমাকে R12 লেখো, তাহলে আমি কী করবো? ডাইরেক্ট লিখবো R1 ভেক্টর মাইনাস R2। এর মানে কি বোঝাবে? এর মানে কি বোঝাবে? এর মানে বোঝাবে, প্রথম যদি এটা ধরে নিই R2 মাইনাস R1, তাহলে দেখতে পাচ্ছি Q1 থেকে Q2 এর দিকে, Q1 থেকে Q2 এর দিকে, Q1 থেকে Q2 এর দিকে R21,
Q1 থেকে Q2 এর দিকে, বুঝতে পারলে অবস্থান ভেক্টর। R2 0 থেকে Q2 এর দিকে, যার দিকে সেটা পরে হবে, যার দিকে সেটা পরে হবে। এবার যদি বলি R1 2, তাহলে বুঝতে পারছি Q2 এর দিকে, কোথা থেকে? Q1 এর। তাহলে এর বিপরীত ভেক্টরটা হবে এই বরাবর, সেটা হবে কি R1 2। তাহলে 2 থেকে বুঝতে পারছি কি, বুঝতে পারছি 2 থেকে বুঝতে পারছি কি Q1 থেকে Q2 এর দিকে, তাই তো? Q1 থেকে Q2 এর দিকে এটা, Q2 থেকে Q1 এর দিকে এটা। ক্লিয়ার? আর 1 2 মানে Q1 এর দিকে Q2 থেকে, বুঝতে পারলে? Q1 এর দিকে Q2 থেকে। আর 1 2 পরে এটা করলাম, এটা কত 2 1, 2 1 মানে এইটা লিখে নেবে, এই সাইনটা প্রথম ট্রায়াঙ্গেলও লাগাবে, দিয়ে এটা আসবে, দিয়ে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? এই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এরপরে আছে খুবই সোজা